আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের সাথে আমি কথা বলবো সরলরেখার অ্যাডোজেট নিয়ে, অর্থাৎ একটি ক্লাসের মাধ্যমে তোমাদের সরলরেখার সম্পূর্ণটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো আমরা প্রথমে আসি টাইপ 1 নিয়ে। তো টাইপ 1 এর মধ্যে আছে কার্তেশীয় ও পোলার স্থানাঙ্কের পারস্পরিক রূপান্তর। তো যদি কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকে সেটাকে আমরা পোলার স্থানাঙ্কে কীভাবে রূপান্তর করবো, অথবা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে সেটাকে আমরা কীভাবে কার্তেশীয় স্থানাঙ্ক রূপান্তর করবো, সেটি হচ্ছে আমাদের প্রথম টাইপ। তো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলতে আমরা বোঝাই যেখানে হচ্ছে এক্স এবং ওয়াই থাকবে, এবং পোলার স্থানাঙ্ক বলতে আমরা বোঝাই যেখানে হচ্ছে কি আর এবং থিটা থাকবে। তো এখন যদি পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে সেটাকে আমরা যদি কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করতে যাই তাহলে আমরা কী করবো? তো আমরা লিখবো হচ্ছে এক্স ইকুয়াল টু কী দেওয়া আছে, আর দেওয়া আছে, আর কী দেওয়া আছে, থিটা দেওয়া আছে। তো এখানে আমরা লিখবো ওয়াই ইজ ইকুয়াল টু কী দেওয়া আছে, আর কী দেওয়া আছে, থিটা। আমরা জানি ভূমির সমান্তরাল মানে আজীবন হচ্ছে কস থিটা, তো আমরা লিখে দিলাম কস। আর উলম্ব বরাবর মানে হচ্ছে কি সাইন থিটা, তো লিখে দিলাম হচ্ছে সাইন থিটা। তো দেখো এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে সেটাকে আমরা কী করবো, কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করবো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে পোলার টু কার্তেশীয়, তাই না? পোলার টু কার্তেশীয়। ওকে, তাহলে দেখো আমরা এখানে খুব সহজেই এই কাজটা করতে পারবো। আবার আমরা যদি এটাকে আবার যদি কার্তেশীয় স্থানাঙ্ক থেকে যদি আমরা পোলার স্থানাঙ্কে রূপান্তর করতে যাই তাহলে আমরা কি করব, কার্তেশীয় টু পোলার। তাহলে আমরা কি দেওয়া আছে বলো, আগের মতো বলো আমাদের কি দেওয়া আছে, কি দেওয়া আছে হচ্ছে আমাদের কার্তেশীয় করতে হবে কি পোলার। তো সেক্ষেত্রে আমরা পোলার আর বের করবো। আর সবসময় হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। কীভাবে আসলো ভাইয়া? দেখো এটা যদি একটা স্থানাঙ্ক ব্যবস্থা হয়, এটা যদি এক্স হয়, এটা যদি ও হয়, এবং এটা যদি এক্স প্রাইম হয়, এবং এটা যদি ওয়াই ও এটা যদি ওয়াই প্রাইম হয়, তাহলে আমরা কি করব? তাহলে আমরা করব এটাই যে মনে করো এখানে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে কি পি এক্স হয়। এখানে একটা বিন্দু আছে সেটাকে আমরা কি বললাম, পি এক্স হয়। এখন আমরা জানি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ট্যান, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ট্যান। তাহলে দেখো এই যে মূলবিন্দু থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে কি দূরত্ব হচ্ছে আর, ঠিক আছে? আর এটা যদি আমি মূলবিন্দু থেকে যদি আমি ও এক্স রেখার উপর একটি লম্ব আঁকি, ঠিক আছে, মনে করলো আর এটা পি এম লম্ব, তাহলে দেখো এটা উৎপন্ন কোণ থিটা হয়। তাহলে এটা হচ্ছে ভূমির সাথে উৎপন্ন কোণ, এটা হচ্ছে কি ভূমির সাথে উৎপন্ন কোণ, এবং এই পি এম হচ্ছে একটি লম্ব। তার মানে অবশ্যই এই ও আর বা ওপি বা আর হচ্ছে একটি কি অতিভুজ। তো আমরা জানি সবসময় জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে কি লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান দেওয়া আছে কি আর স্কয়ার, লম্ব স্কয়ার সমান দেওয়া আছে কি, তাহলে দেখো এই যে পি থেকে ও পর্যন্ত দূরত্ব এটা হচ্ছে কি ওয়াই স্কয়ার। আবার এই ও থেকে যদি আমি এখানে যদি আমি চিন্তা করি যে ও থেকে এম পর্যন্ত দূরত্ব এটা হচ্ছে কি এক্স স্কয়ার। তাহলে দেখো এটা যদি আমি বলি তাহলে আর ইজ ইকুয়াল টু কি রুট ওভার এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার। তো দেখো আমরা খুব সহজেই এখান থেকে আর এর ভ্যালু বের করতে পারলাম। এখন বলতে পারো যে পোলার স্থানাঙ্কের মধ্যে আর কি ছিল, থিটা, ঠিক আছে? থিটা ছিল। তো আমরা আজীবন জানি যে এই যে এখান থেকে যদি আমি থিটার মান বের করতে চাই, এবং আমি কী বললাম যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোনো উৎপন্ন করে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ট্যানজেন্ট। তাহলে আমরা কী বলবো, ট্যান থিটা সমান, তাহলে ট্যান থিটা সমান আমরা জানি ট্যান সমান হচ্ছে কি আমরা পড়েছিলাম যেটা ওই যে সাইন কস টেন এগুলো মান বের করার জন্য ট্যান ছিল কি টেরা লম্বাবোধ। তার মানে কি ভূমি বাই টেরা লম্বাবোধ, তাহলে লম্ব বাই ভূমি, তাই না? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব ছিল আমাদের কি, লম্ব হচ্ছে কি ওয়াই, ভূমি হচ্ছে কি এক্স। অতএব থিটা ইজ ইকুয়াল টু কি আমরা বলতে পারি টেন ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে? টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আর দূরত্ব সবসময় কী হয়, পজিটিভ হয়। এখন দেখো তাহলে এখান থেকে আমি থিটার মানটা বের করতে পারি এখান থেকে আমরা থিটার মানটা বের করতে পারি। তবে এখানে একটা সমস্যা দাঁড়ালো। সমস্যাটা কি, যে ভাইয়া এখানে যদি ওয়াই বাই এক্স হয়, ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এখানে হবে কি মাইনাস হবে এক্স, এখানে কি হবে মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স। তাহলে এখন যদি আমি যদি এখানে যে মান নির্ণয় করবো তাহলে তো ভাই এখানেই সেই মানই হবে। কেন হবে? কারণ এখানে যদি তোমার মাইনাস এক্স মাইনাস ওয়াই হয় তাহলে এখানে কী হবে মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে যদি মাইনাস মাইনাস কাটা যাবে, ঠিক আছে, থাকবে কি একই জিনিস। এটা কি কেউ মানবে? মানবে না। তার মানে দেখো এই যে এখানে যে আমি থিটাটা নির্ণয় করতেছি, এই থিটাটা নির্ণয় করতে গেলে আমার একটা প্রবলেম সৃষ্টি হচ্ছে। কি প্রবলেম সৃষ্টি হচ্ছে, যে এখানে যে ভ্যালুটা আছে এখানে সেম ভ্যালু আসার কথা, আবার এখানে যে ভ্যালুটা এখানেও সেম ভ্যালু আসার কথা, এখানেও সেম ভ্যালু আসার কথা। কেন? কারণ দূরত্ব হচ্ছে কি কখনো ঋণাত্মক হয় না। তো এই জন্য আমি কী করলাম, মডুলাস চিহ্ন ব্যবহার করলাম। তাহলে আমি কী করবো ভাইয়া, এখন তাহলে কী করবো,
ঠিক আছে। তো এখন কি করব, আসো এই জন্য হচ্ছে এই থিটার হচ্ছে থিটা নির্ণয় করার জন্য 1 2 3 4 চারটা নিয়ম তোমাকে ফলো করতে হবে। কি ফলো করতে হবে? খুবই সিম্পল, খুবই সহজ। আমরা প্রথমে যদি চিন্তা করি যে থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x, এটা হচ্ছে কি এই বিন্দুর বেলায়, ঠিক আছে। এইখানে বেলায় হচ্ছে তোমার কি থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x, বাট এখানে যদি আসো তাহলে সেক্ষেত্রে কী করবা, থিটা ইকুয়াল টু এই যে 90 ডিগ্রি প্লাস tan ইনভার্স y বাই x, ঠিক আছে। এই কাজটা করে ফেলবা। 90 ডিগ্রি কেন? তাহলে এখান থেকে এ পর্যন্ত যতটুকু আসবে সেটাই হচ্ছে কি এখানে উৎপন্ন কোণ। কেন এখানে উৎপন্ন কোণ? এবং দেখো এখানে যদি আমরা জানি যে মূলবিন্দু থেকে x পর্যন্ত যেটা সেটা হচ্ছে কি প্লাস, ঠিক আছে। আবার এই মূলবিন্দু থেকে y পর্যন্ত সেটা হচ্ছে কি প্লাস প্লাস প্লাস। আবার তুমি যদি এখানে যদি আসো তাহলে মূলবিন্দু থেকে এই প্রাইমের দিকে আসো। সো প্রাইমের দিকে আসা মানে হচ্ছে কি নেগেটিভ, তাহলে আমি কি লিখলাম নেগেটিভ। আর ওপর দিকে যদি আমি যাই তাহলে সেটা হচ্ছে কি পজিটিভ, তাহলে মাইনাস প্লাস, ঠিক আছে। তার মানে এখানে দেখো এখানে যদি মাইনাস প্লাস দাও তাহলে কি আসলে এখানে যেহেতু মডুলাস তাহলে মানটা কী হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তারপর যদি চিন্তা করো এখানে যদি আসো তাহলে প্রাইমের দিকে আসতেছো মাইনাস, এদিকে প্রাইমের দিকে আসতেছো সেটাও কি মাইনাস মাইনাস মাইনাস। তাহলে এখানে যদি আসো তাহলে দেখো কি হবে, এই পর্যন্ত আমরা জানি হচ্ছে কি পাই। তাহলে এক্ষেত্রে থিটা সমান কত? এই তৃতীয় চতুর্ভাগে থিটা সমান হচ্ছে কি এই পাই প্লাস tan ইনভার্স মাইনাস ওয়াই বাই হচ্ছে মাইনাস এক্স। এখন বলতে পারো ভাইয়া মাইনাস দিতে হবে, কোনো দরকার নাই, কারণ হচ্ছে এখানে হচ্ছে কি মডুলাসের ভিতরে আছে, সুতরাং এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তারপরে যদি তুমি এখানে চিন্তা করো তাহলে এখানে এই পর্যন্ত হচ্ছে কি এই পর্যন্ত থিটার মান হচ্ছে তোমার এই পর্যন্ত হচ্ছে আমাদের 3π/2 আর এখান থেকে যদি কোনো অংশ পর্যন্ত যাই যেটা আমরা বলতেছি কি প্লাস মাইনাস, মনে করো যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই পর্যন্ত কতটুকু কোণ উৎপন্ন হয়েছে, তো তখন এই পর্যন্ত আমরা বলবো কি 3π/2 এই পর্যন্ত প্লাস হচ্ছে কি এই tan ইনভার্স y বাই এক্স, tan ইনভার্স y বাই এক্স, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে খুব সহজেই এই তিনটা পদ্ধতি অবলম্বন করে এখানে হচ্ছে কি থিটার মান আমরা বের করতে পারবো। তো এই হচ্ছে আমাদের টাইপ 1, যেখানে কার্তেশীয় ও পোলার স্থানাঙ্কের পারস্পরিক রূপান্তর। যেমন যদি কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকে সেখান থেকে যদি পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে বলে তাহলে আমরা কী করবো, আর এর মান বের করবো। আর এর মান হচ্ছে √x² + y², আর থিটার মান বের করবো। থিটার সমান হচ্ছে tan ইনভার্স y বাই এক্স। তবে এখানে আমাদের সাইন দেখে বুঝতে হবে কোনটা কোন পাশে আছে, এখানে আমাদের সাইন দেখে বুঝতে হবে কোনটা কোন পাশে আছে। ওকে, তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ। এখন হচ্ছে আমরা বেশ কয়েকটি অঙ্ক করলে হচ্ছে আমাদের এই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আসো যে আমরা বেশ কয়েকটি অঙ্ক দেখি কীভাবে হচ্ছে কোনটাকে আমরা কীভাবে রূপান্তর করব। ওকে, তাহলে দেখো খুব সহজ একটি অঙ্ক রয়েছে যে কোনো বিন্দু পোলার স্থানাঙ্ক যদি 3π/2 হয় তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক কত। খুবই সিম্পল, আমরা দেখেছিলাম যে কার্তেশীয় স্থানাঙ্ক x = কি r cos θ, x = r cos θ, y = কি r sin θ। তাহলে এখানে জাস্ট আমরা কি করব, r এর ভ্যালু দেওয়া আছে, r এর ভ্যালু হচ্ছে কি 3 আর হচ্ছে কি cos π/2, আর এদিকে কি বসাবো, r এর ভ্যালু হচ্ছে 3 sin π/2। তাহলে দেখো cos π/2 এর মান হচ্ছে কত 0, তাহলে এখানে x এর মানটা হয়ে যাবে 0, আর এখানে sin π/2 বা 90 ডিগ্রি মান sin এর মান হচ্ছে 1। তার মানে আমরা বলতে পারি x এর স্থানাঙ্ক হচ্ছে কত 0 এবং হচ্ছে 1 3 × 1 মানে কি 3, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা বললাম যে x এর স্থানাঙ্ক হচ্ছে কি 0,3। তো এই হচ্ছে আমাদের খুব সহজেই কোনো বিন্দু পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে সেটাকে আমরা কীভাবে কার্তেশীয় স্থানাঙ্ক বের করব। ওকে, এখন বলতে পারো ভাই এটা তো খুবই সহজ, এরকম প্রশ্ন কি আসবে? দেখো আগে বলতেছি এখনও বলছি, যেহেতু তোমার ক্যালকুলেটর ব্যবহার নেই সেক্ষেত্রে খুব জটিল প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। ওকে, তো এখন যদি আমাদের এরকম কোনো একটা ভ্যালু দেওয়া থাকে যে কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যদি আমাদের পোলার স্থানাঙ্ক বের করতে বলা হয়, মনে করো কোনো বিন্দুর
কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক 3√3 1 হলে তার হচ্ছে পোলার স্থানাঙ্ক কত। তাহলে দেখো খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো। আমরা জানি x √√x² + a² + b², তার মানে কি দেওয়া আছে বলো তো, √3² প্লাস হচ্ছে 1²। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি যে 3 + 1 ডিভাইড হচ্ছে কত 2, অ্যান্ড থিটার মান বের করবো। থিটার মান হচ্ছে কি tan ইনভার্স y/x √3, তার মানে থিটার মান হচ্ছে কি 30 ডিগ্রি। তাহলে দেখো আমরা খুব সহজে মান বের করতে পারলাম, আর থিটা সমান হচ্ছে কি 230 ডিগ্রি। ওকে, 230 ডিগ্রি, এটা হচ্ছে আনসার। এখন এই ভ্যালুটা থিটার ভ্যালুটা থিটা আকারে দেওয়া থাকতে পারে বা রেডিয়ান দেওয়া থাকতে পারে, যেটা দেওয়া থাক সেটা হচ্ছে তোমাকে বের করতে হবে। এই হচ্ছে আমাদের টাইপ 1 কার্তেশীয় ও পোলার স্থানাঙ্কের পারস্পরিক রূপান্তর। আশা করি এখান থেকে প্রশ্ন আসলে খুব সহজে আমরা অ্যান্সার করতে পারবো। তো আমরা এখন দেখব টাইপ 2। টাইপ 2তে হচ্ছে দূরত্ব নির্ণয়। তো দূরত্ব নির্ণয়ের জন্য আমরা 3টা ফর্মুলা দেখব। ঠিক আছে, আমরা 3টা ওয়েতে কোনো সরলরেখার দূরত্ব নির্ণয় করতে পারি। সেটা কীভাবে, যদি দুটি বিন্দু দেওয়া থাকে, মনে করি একটি বিন্দু হচ্ছে Px1 y1 এবং Qx2 y2। এই দুইটা বিন্দুর যদি মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলে, তাহলে সেক্ষেত্রে দূরত্ব PQ = √x1 - x2² + y1 - y2², অর্থাৎ ভুজ দূরান্ত হোল² প্লাস কুটি দূরান্ত হোল²। তাহলে দেখো যদি আমাদের দুটি বিন্দু দেওয়া থাকে এবং সেখানে তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলে, তাহলে হচ্ছে আমরা খুব সহজেই দূরত্ব নির্ণয় করতে পারবো। সেটি হচ্ছে PQ = x1 - x2² প্লাস y1 - y2²। ঠিক আছে, অর্থাৎ ভুজ দূরান্তর হোল² প্লাস কুটি দূরান্তর হোল²। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমরা কোনো বস্তুর কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারি। তারপর হচ্ছে আমরা আসি যে একটি রেখা দেওয়া আছে, একটি রেখা যদি এরকম দেওয়া থাকে ax + by + c1 = 0, এই রেখা থেকে অপর একটি রেখা ax + by + c2 = 0, তাহলে যদি বলা হয় এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত, তাহলে সেক্ষেত্রে p = c1 - c2 / a² + b²। এখন দেখো এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে ax + by, ঠিক আছে, এটা কিন্তু সেম মান, দুই ক্ষেত্রে কি সেম মান, বাট এখানে এই c1 এবং c2 মানে কনস্ট্যান্ট যে ভ্যালুটা আছে, সেই কনস্ট্যান্ট ভ্যালুটা হচ্ছে কি ভিন্ন হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই দুইটা রেখার মধ্যবর্তী লম্ব দূরত্বটা হবে c1 - c2 / a² + b²। যেহেতু দূরত্ব কখনো নেগেটিভ হয় না, সেহেতু কি আমাদের এটা মডুলাসের ভিতরে রাখতে হবে। তো 3 নম্বর আসো, 3 নম্বরের জন্য একটি বিন্দু, যে কোনো একটি বিন্দু ধরুন হচ্ছে Px1 y1, এই বিন্দু থেকে ax + by + c = 0 রেখার লম্ব দূরত্ব কত। তো লম্ব দূরত্বটা হচ্ছে, দেখো এই বিন্দু দিয়ে আমরা হচ্ছে এই রেখাটাকে সিদ্ধ করব বাই এই a² + b² √a² + b²। তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি 3টা নিয়ম। 3টা নিয়মের মধ্যে প্রথম নিয়মটা হচ্ছে যে Px1 y1 এবং Px2 y2 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। দূরত্ব নির্ণয়ের জন্য আমাদের ফর্মুলা হচ্ছে PQ = দূরত্ব সমান হচ্ছে ভুজ দূরান্ত হোল² প্লাস হচ্ছে কুটি দূরান্ত হোল²। তারপর হচ্ছে আমাদের যদি দুটি রেখা থাকে এবং এই দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব লম্ব দূরত্ব বের করতে বলে এবং রেখা দুটির মধ্যে x এর সহগ এবং y এর সহগ কি সমান থাকে, বাট এদের যে ধ্রুব সংখ্যাটা আছে সেটা ভিন্ন থাকে, সেই ক্ষেত্রে আমাদের দূরত্ব নির্ণয়ের ফর্মুলা হচ্ছে c1 - c2 / a² + b²। আর কোনো বিন্দু যদি দেওয়া থাকে, কোনো বিন্দু থেকে যদি যে কোনো রেখার উপর লম্ব দূরত্ব বের করতে বলে, সেক্ষেত্রে হচ্ছে ওই বিন্দু দিয়ে ওই রেখাটাকে আমরা সিদ্ধ করবো /a² + b²। এই হচ্ছে আমাদের লম্ব দূরত্ব নির্ণয়ের জন্য 3টা ফর্মুলা। এছাড়াও আমরা একটা ফর্মুলা দেখাবো, জাস্ট এখন আমরা একটি প্র্যাকটিসে যাই। এখন আসো কয়েকটি উদাহরণে আসি। তো ধরলাম দুটি বিন্দু P34 এবং অপরটি বিন্দু B -32 হয়। তো এদের মধ্যবর্তী দূরত্ব কত। তো আমরা জানি দূরত্ব নির্ণয়ের ফর্মুলা হচ্ছে কি, দূরত্ব নির্ণয়ের ফর্মুলা PB = কত, ভুজ দূরান্তর হোল²। তাহলে ভুজ দূরান্তর কি হবে 3 মাইনাস, তাহলে -7 প্লাস 3 হোল² প্লাস কুটি দূরান্তর 4 - 2 হোল²। তাহলে এখানে আমরা বলতে পারি যে √6² প্লাস হচ্ছে কি 2² সমান হচ্ছে √36 40, তাই না, তাহলে 40। তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি যে দুটি বিন্দু যদি দেওয়া থাকে তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ফর্মুলা থেকে আমরা হচ্ছে এভাবে দূরত্ব নির্ণয় করতে পারি। এখন আসো পরবর্তী তারটি দেওয়া আছে 2x + 3y + 4 = 0, 4x + 6y + 4 = 0 রেখা দুইটির মধ্যবর্তী দূরত্ব কত। দেখো আমি যে ফর্মুলা লিখেছিলাম এবং সেই ফর্মুলাতে আমি বলেছিলাম যে এখানে এই 2x যদি থাকে,
ঠিক আছে। তো এক্স থাকে, এখানেও কি থাকবে এক্স থাকবে, এখানে বিওয়াই থাকলে এখানেও কি থাকবে বিওয়াই থাকবে, বাট ডিফারেন্স হবে কি তাদের যে কনস্ট্যান্ট ভ্যালুটার মান, ঠিক আছে। যেমন এখানে 4 আছে বাট এখানেও 4 আছে, কিন্তু দেখো এখানে কি এই দুইটা মিল নাই। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখান থেকে যদি আমরা কোনো কারণে 2 কমন নিয়ে যাই তাহলে থাকে কি 2x প্লাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। 2 দিয়ে ভাগ করে দিলে 2 ইজ নট 0, তার মানে কি এটা ইজ ইকুয়াল টু 0। তো সেখান থেকে আমরা বলতে পারি যে তাহলে আমাদের যে সমীকরণে দাঁড়ায়, তাহলে সমীকরণ দাঁড়ায় 2x প্লাস 3y প্লাস 2। এখন দেখো এই যে এই সমীকরণে দাঁড়ালো, এই সমীকরণের ক্ষেত্রে আমরা বলতে পারি এ 2x 3y 3y, তার মানে কি x আর by কি সমান। তাহলে সেক্ষেত্রে আমাদের দূরত্ব নির্ণয় ফর্মুলা ছিল যে দূরত্ব সমান কী ছিল বলো তো c1 মাইনাস c2। তাহলে c1 কত 4 মাইনাস c2, c2 হচ্ছে কত 2 ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার, a স্কোয়ার হচ্ছে কি 2 স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার হচ্ছে কি 3 স্কোয়ার। তাহলে দেখো আমরা এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে কত 4 আর হচ্ছে 9, 4 আর হচ্ছে 9 13। তাহলে এটাই হচ্ছে আমাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখো এটার জন্য আমাদের কোনো ক্যালকুলেটরের প্রয়োজন হলো না, ঠিক আছে, এবং আমরা খুব সহজেই এই মানটা বের করতে পারলাম। ওকে, তো এখন দেখো আমরা যদি বলি এটা ছিল আমাদের 2 নাম্বার যে কনসেপ্টটা ছিল তার আঙ্গিকে একটা ম্যাথ। এখন আসো যদি একটা বিন্দু 4 - 2 বিন্দু হতে 12x প্লাস 5y - 3 ইজ ইকুয়াল টু 0 রেখার লম্ব দূরত্ব কত আমরা জানি। লম্ব দূরত্ব সমান কি, দূরত্ব সমান হবে কি বলো, দূরত্ব সমান হবে কি, হ্যাঁ এই যে বিন্দুটা আছে বিন্দু দিয়ে কী হবো আমরা রেখাটাকে সিদ্ধ করবো। সিদ্ধ করা মানে কি এক্সের মান বসিয়ে দেবো। তাহলে এক্সের মান কত হচ্ছে 4, তাহলে 12 × 4, ঠিক আছে 12 × 4 প্লাস 5 × -2 -3, এই যে -3 ছিল সেটা বসাইলাম, বাই হচ্ছে রুট ওভার কি এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে x এর সহগ স্কোয়ার প্লাস হচ্ছে কি y এর সহগ স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা খুব সহজেই যদি আমরা গুণভাগ করি তাহলে হচ্ছে মানটা পেয়ে যাব, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বেসিকলি এখান থেকে কত 4 এবং 48, 48 থেকে তুমি যদি 13 ভাগ দাও তাহলে কত থাকে 35, তাই না, 35 ভাগ হচ্ছে কত এখানে 13, হ্যাঁ না 12 12 140 আর 25, হ্যাঁ ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বেসিকলি ম্যাথমেটিক্সের আমাদের যে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা ছিল সেখান থেকে আমাদের কিছু উদাহরণ নিয়ে নেয়। তো আমি বলছিলাম যে আর কিছু দূরত্ব নির্ণয়ের অঙ্ক করাবো, তো আসো সেটা কি, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট এবং এটা আমাদের জানতেই হবে, ঠিক আছে। তো এখন দেখো আমরা যদি এরকম দেওয়া থাকলো যে দূরত্ব নির্ণয়ের মতোই মনে করে যে 2টা বিন্দু দেওয়া আছে এবং তাদের মধ্যবিন্দু দেওয়া আছে। মনে করো যে 2টা বিন্দু, এ একটা বিন্দু, ঠিক আছে, এ একটা বিন্দু, এ মনে করো হচ্ছে 3 4, ঠিক আছে, বি একটি বিন্দু যেটা বিন্দু দেওয়া আছে কত 5 6, ঠিক আছে। তো এই যে বললাম যে এদের মধ্যবিন্দু হচ্ছে সি ইজ ইকুয়াল টু কত, ঠিক আছে। মধ্যবিন্দু নির্ণয়ের ফর্মুলা কি, তাহলে আমরা কীভাবে মধ্যবিন্দু নির্ণয় করব। তো মধ্যবিন্দু নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এই যে আমাদের ভুজদ্বয়ের যোগফল, তাহলে 3 + 5 কয়টা ভুজ যোগ করছি 2টা, তাহলে ভাগ হচ্ছে 2, আর হচ্ছে তোমার কি কোটি সমান কি কোটিদ্বয়ের যোগফল ভাগ হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই এদের মধ্যবিন্দু বের করতে পারবো। তাহলে আমরা যদি বলি 8 4, ঠিক আছে, আর এখানে যদি বলি 5, তাহলে দেখো আমরা এখান থেকে পেয়ে গেলাম, সেখান থেকে মধ্যবিন্দু পেলাম কত 4 এবং হচ্ছে 5, 4 এবং 5। এখন আসো যে যদি আমাদের মধ্যবিন্দু পেয়ে যাই, ঠিক আছে, তো আমরা যদি মধ্যবিন্দু পেয়ে যাই যে এদের মধ্যবিন্দু হচ্ছে কত 4 5, ঠিক আছে, 4 5 যদি হয় এদের মধ্যবিন্দু, তাহলে এখন আমাদের একটা কথা সেটি হচ্ছে যে যদি মধ্যবিন্দু দেওয়া থাকে এই বিন্দুটা না দেওয়া থাকে তাহলে কি আমরা বের করতে পারবো কিনা। মনে করো মধ্যবিন্দু 4 5 আর এখানে হচ্ছে x হয়, তাহলে হচ্ছে আমরা কীভাবে করবো। দেখো এখানে একটা বিন্দু দেওয়া আছে a আর একটা বিন্দু দেওয়া আছে কি তাদের মধ্যবিন্দু আছে, কিন্তু কি অপর শীর্ষবিন্দু স্থানাঙ্ক আমরা জানি না। সেক্ষেত্রে আমরা কীভাবে হচ্ছে এই স্থানাঙ্ক বের করব একটু লক্ষ্য করি। দেখো আমরা কি পড়েছিলাম যে এখানে কি x বসাবো, x সমান হচ্ছে কি তাদের ভুজদ্বয়ের যোগফল কি 3 + x ডিভাইড বাই হচ্ছে 2, y সমান y এর ভ্যালু কত আছে 5, 5 সমান হচ্ছে কি y এর কোটিদ্বয়ের যোগফল 4 + y ডিভাইড বাই হচ্ছে 2। তাহলে দেখো এখান থেকে আমরা করতে পারি 8 = কি 3 + x, তাহলে x = কত 5, ঠিক আছে, আর এখান থেকে 10 4 + y, তাহলে এখানে নিয়ে আসলে কত y = 6, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে কি তাদের যে বিভিন্ন স্থানাঙ্ক সেটা হচ্ছে 5 6, ওকে। তাহলে হচ্ছে এভাবে হচ্ছে আমরা খুব সহজেই কোনো 2টা বিন্দুর দূরত্ব, একটা বিন্দু এবং একটা রেখার দূরত্ব অথবা 2টা রেখার দূরত্ব খুব সহজে হচ্ছে আমরা এখান থেকে বের করতে পারি। এই ছিল আমাদের টাইপ 2।
এখন আমরা দেখবো হচ্ছে টাইপ 3 এবং টাইপ 3তে রয়েছে ঢাল নির্ণয়। ঠিক আছে, তো আমরা ঢাল নির্ণয় করবো। ঢাল নির্ণয়ের জন্য হচ্ছে 4টা ফর্মুলা ব্যবহার করবো। 4টা ওয়েতে হচ্ছে আমরা ঢাল নির্ণয় করতে পারি। যদি দুটি বিন্দু দেওয়া থাকে তাহলে বিন্দু দ্বয়ের ঢাল হবে কোটিদ্বয়ের অন্তর বা হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। দেখো এখানে একটা বিন্দু দেওয়া আছে x1 y1 এবং অপরটি বিন্দু দেওয়া আছে x2 y2। তো x1 y1 এবং x2 y2 যদি বিন্দু দেওয়া থাকে, এরকম যে কোনো বিন্দু দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে ঢাল হবে কোটিদ্বয়ের অন্তর বা হচ্ছে কি ভুজদ্বয়ের অন্তর। তাহলে কোটিদ্বয়ের অন্তর মানে কি y2 - y1 ডিভাইড বা হচ্ছে কি x2 - x1। তাহলে এভাবে হচ্ছে আমরা সহজেই দুটো বিন্দু দেওয়া থাকলে ঢাল নির্ণয় করতে পারি। এখন যদি একটি সরলরেখা দেওয়া থাকে এবং বলা হলো যে সেই সরলরেখার ঢাল কত। মনে করি একটি সরলরেখা x + b + c = 0, এই রেখার ঢাল কত? তাহলে এই রেখার ঢাল হবে সবসময় আমরা মনে রাখবো সেটি হচ্ছে মাইনাস। আগে কি করতে হবে? একটি মাইনাস দিতে হবে। এই ভুলটা সবাই করে, সেটি হচ্ছে এখানে মাইনাস দেনা এবং হচ্ছে এখানে হচ্ছে তোমার সবার আগে দিতে হবে একটা মাইনাস দিতে হবে। এবং মাইনাস দেওয়ার পরবর্তীতে যে কাজটা সবথেকে ইম্পর্টেন্ট, দেখো আগে ছিল কি কোটিদ্বয়ের অন্তর বা হচ্ছে ভুজদ্বয়ের অন্তর, বাট এই ক্ষেত্রে হবে ভুজদ্বয়ের অন্তর, ভুজ x এর সহগ বা হচ্ছে কি কোটি এর সহগ। তাহলে দেখো x এর সহগ বা হচ্ছে y এর সহগ। এই জিনিসটা কখনো ভুল করা যাবে না, যে আগে ছিল কোটি, বাট এক্ষেত্রে হবে ভুজ উপরে হবে, আর এক্ষেত্রে সবসময় একটা মাইনাস চিহ্ন বসবে। তাহলে দেখো x + b + c = 0, রেখার ঢাল হবে কি মাইনাস, সূত্রে মাইনাস x এর সহগ হচ্ছে কি a, x এর সহগ হচ্ছে a, আর এক্ষেত্রে হবে কি ডিভাইড বা হচ্ছে কি y এর সহগ হচ্ছে b। তাহলে দেখো যদি একটি সমীকরণ দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা খুব সহজেই এখান থেকে ঢাল নির্ণয় করতে পারি। এবং এই পরীক্ষার মধ্যে এইটা সবথেকে বেশি পরিমাণে আসে। ঠিক আছে, যে একটা সমীকরণ দেওয়া থাকে, এই সমীকরণে ঢাল কত নির্ণয় করো। ওকে, তার পরবর্তীতে আসি, যদি এই কোনো একটা রেখাংশ x অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, যদি x অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে ঢাল সমান হচ্ছে কি m = tan থিটা। ঠিক আছে, m = tan থিটা। তাহলে দেখো মনে করো যে কোনো একটা রেখাংশ x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তাহলে ডাল কত? তাহলে ডাল হচ্ছে কত? m = tan 45 ডিগ্রি। ঠিক আছে, tan 45 ডিগ্রি মানে হচ্ছে 1। তাহলে দেখো খুব সহজে আমরা এখান থেকে ঢালের মানটা বের করতে পারি। তাহলে দেখো আমরা দেখলাম যে রেখাংশ যদি x অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে ঢাল সমান হচ্ছে tan থিটা, সেক্ষেত্রে ঢাল সমান হচ্ছে tan থিটা। এখন আসো যে যদি একটি সমীকরণ, একটা বিন্দু দেওয়া থাকে, যে বিন্দু হচ্ছে কি x1 y1 কোনো একটা বিন্দু দেওয়া আছে এবং ঢাল m দেওয়া আছে, এবং কী দেওয়া আছে? ঢাল m দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে সমীকরণ বললো যে এই, তাহলে সমীকরণ কী হবে? তাহলে সমীকরণ হবে y - y1 = কি m × x1 - ঠিক আছে। তাহলে দেখো আমরা এক্ষেত্রে ঢালটা সমান কী পাবো? y - y1 = কি m × কি x - x1। এটা হচ্ছে কি ঢাল নির্ণয়ের ফর্মুলা। তাহলে দেখো আমরা খুব সহজেই ঢাল নির্ণয়ের ক্ষেত্রে 4টা ফর্মুলা দেখতে পারি এবং 4টা ফর্মুলা থেকে আমরা হচ্ছে ঢাল নির্ণয় করতে পারি। এখন দেখো তোমাকে বুঝতে হবে যে কোন ফর্মে আছে। এখানে জাস্ট একটা বিষয় মনে রাখার বিষয়, সেটা হচ্ছে যদি একটি সমীকরণ দেওয়া থাকে এবং এক্ষেত্রে যদি ঢাল নির্ণয় করতে বলে, তাহলে হচ্ছে আমরা কী করবো? প্রথমে একটি মাইনাস বসাবো, তার পরবর্তীতে x এর সহগ বসাবো, তার পরবর্তীতে y এর সহগ বসাবো। ঠিক আছে, কখনো হচ্ছে y/x নয়, x/y এবং তারপর কী বসবে? একটা মাইনাস চিহ্ন বসবে। তাহলে দেখো আমরা হচ্ছে টাইপ 3তে দেখলাম হচ্ছে কীভাবে ঢাল নির্ণয় করতে পারি। আমরা এখানে দেখব টাইপ 3 বেশ কয়েকটি উদাহরণ। তো প্রথম যে উদাহরণ দেওয়া আছে সেটি হচ্ছে 3, 5 এবং 5 ফুট বিন্দুগামী রেখার ঢাল কত। দেখো দুইটা বিন্দু দেওয়া আছে, এই দুইটা বিন্দুর ঢাল বের করতে বলা হয়েছে। তো আমরা জানি যে দুইটা বিন্দু দেওয়া থাকলে ঢাল সমান হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বা হচ্ছে কি ভুজদ্বয়ের অন্তর। কোটিদ্বয়ের অন্তর বা হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখান থেকে কোটিদ্বয়ের অন্তর হচ্ছে কি y2 - y1, আর ভুজদ্বয়ের অন্তর হচ্ছে কি x2 - x1। তাহলে এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাই -1 ডিভাইড হচ্ছে 2। তো দেখো উপরে পাচ্ছি হচ্ছে -1 আর নিচে পাচ্ছি হচ্ছে 2। তাহলে দেখো এখানে আমরা আমাদের ডালটা হচ্ছে খুব সহজেই বের করতে পারলাম, এরকমভাবে যে কোনো দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা হচ্ছে জাস্ট ডাল নির্ণয়ের জন্য এই ফর্মুলাটা ইউজ করব। তারপর বলতে আসো যে একটি রেখা দেওয়া আছে, এই রেখার ঢাল বের করতে বলা হয়েছে যে 3x - 4y = 7, এই রেখাটির ঢাল কত। তো আমরা ঢাল সমান জানি যে মাইনাস x এর সহগ বাই হচ্ছে y এর সহগ, তার মানে কি ভুজ/কোটি। এখানে দেখো তাহলে x এর সহগ কত? x এর সহগ হচ্ছে 3, আর এখানে y এর সহগ দেওয়া আছে 4। y এর সহগ দেওয়া আছে কত? 4। আসলে কি তাই? সহগ মানে হচ্ছে y এর সাথে যা থাকবে এবং চিহ্ন সহ। তাহলে দেখো এখানে ছিল কি x এর সাথে +3, তাহলে আমি প্লাস লিখবো না স্বাভাবিকভাবেই, কিন্তু এখানে y এর সাথে কি দেওয়া আছে -4, তাহলে আমার অবশ্যই এই মাইনাসে লিখতে হবে। তাহলে মাইনাসে প্লাস, তাহলে 3/4। এখান থেকে দেখো আমরা একটি রেখা দেওয়া থাকলে আমরা সেখান থেকে খুব সহজে ঢাল নির্ণয় করতে পারি। ওকে, তারপর আসো যে একটি রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে তার ঢাল কত। তাহলে আমরা সেক্ষেত্রে ঢাল সমান জানি কি 10 1 3
135 ডিগ্রি। এখন বলতে পারো যে ভাইয়া আমি তো 135 ডিগ্রি মান জানি না, অবশ্যই তোমাকে জানতে হবে, ঠিক আছে? তাহলে তুমি 90 পর্যন্ত জানবা, পাশাপাশি হচ্ছে যে 120 ডিগ্রি, 135 ডিগ্রি, ঠিক আছে, 150 ডিগ্রি, ঠিক আছে, 180 ডিগ্রি পর্যন্ত জানবা, ঠিক আছে? এটা তোমার নৈতিক দায়িত্ব, এটা জানতে হবে, না জানলে হচ্ছে কিছু করার নেই, কারণ এই পরীক্ষা হলের মধ্যে তুমি কিল করে রেস করতে পারবে না, ঠিক আছে? তো দেখো tan 125 ডিগ্রি মান হচ্ছে -1, তাহলে দেখো এক্ষেত্রে আমার মানটা হয়ে যাচ্ছে, এর মানটা আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি যদি আমরা হচ্ছে ওই tan 125 ডিগ্রি মান জানি, ঠিক আছে? তার পরবর্তী দেখো একটি বিন্দু দেওয়া আছে 3, 4, বিন্দুটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে আমাদের সমীকরণ নির্ণয় করতে বলে। তো আমরা জানি সমীকরণের যে ফর্মুলা ছিল y - y1 = m × x - x1, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে যে কাজটি করব সেটি হচ্ছে যে y - y1, এখানে y1 কত, y1 হচ্ছে কত 4, ঠিক আছে, = m × x - x1, x1 কত, x1 হচ্ছে 3 মাইনাস হচ্ছে 3। তাহলে দেখো এখানে বলতে পারো যে ভাইয়া এখানে তো কোন দেওয়া আছে, এম এর মান তো দেওয়া নাই, তো এম এর মান দেওয়া নাই, তাতে কী হয়েছে আমরা জানি m = কি tan θ, তাহলে tan θ মান মানে কি tan 45 ডিগ্রি মান হচ্ছে কত, tan 45 ডিগ্রি মান হচ্ছে কত 1, ঠিক আছে? তাহলে মান বসাই দাও, 1, তাহলে এবার সে নিয়ে আসো পুরোটাই, ঠিক আছে, y - 4, ঠিক আছে, তাহলে এবার আসলে কী হবে, মাইনাস হয়ে যাবে, তাই না, -x - 3 = 0। বলতে পারো ভাই কী করলেন, কিছুই করে না, এখানে এম এর মানটা বসাই দিচ্ছে মনে মনে, ঠিক আছে, মনে মনে বসাই দেওয়া, এর পাশে নিয়ে আসছে, তাহলে কী হবে, মাইনাস হবে। এখন জাস্ট এখান থেকে সমীকরণটা বের করে ফেলো, ব্র্যাকেটটা তুলে দাও, তাহলে হচ্ছে সমীকরণটা বের হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের টাইপ 3, এবং টাইপ 3 হচ্ছে বিভিন্ন উদাহরণসমূহ দেখলাম। তো যদি তোমরা এটা বুঝতে থাকো তাহলে তোমাদের পরীক্ষার হলের মধ্যে যে কোনো ধরনের প্রশ্ন আসুক তোমরা সলভ করতে পারবা। এবং মজার বিষয় হচ্ছে এই যে ফর্মুলা দেওয়া আছে যে একটি রেখার একটি রেখা দেওয়া থাকে এবং সেক্ষেত্রে ঢাল কত হয় সেটা বের করার জন্য। তাহলে তোমরা হচ্ছে এই ঢাল নির্ণয়ের ফর্মুলাগুলো আশা করি বুঝে গিয়েছো। তো আমরা এখন দেখব টাইপ 4। টাইপ 4-এ রয়েছে আমাদের দুইটা নিয়ম, বেসিক্যালি দুইটা নিয়ম, এবং আমরা আগে যে 3 নম্বর নিয়মটা পড়েছিলাম সেই 3 নম্বর নিয়মটাও এখানে কাজে লাগবে। তো দেখো এখানে টাইপ 4-এর মধ্যে প্রথম যে নিয়মটা আছে সেটি হচ্ছে যদি দুইটি সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। তাহলে দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত, তাহলে কীভাবে হচ্ছে দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হবে? দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হবে তখনই যখন তাদের ঢালদ্বয় কী হবে, সমান হবে, যখন তাদের ঢালদ্বয় সমান হবে। তাহলে দেখো যদি এই প্রথম সরলরেখার ঢাল যদি m1 হয় এবং দ্বিতীয় সরলরেখার ঢাল যদি m2 হয়, তাহলে দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হবে তখনই যখন m1 = m2 হবে। আবার দেখো আমরা m1 এবং m2 কীভাবে নির্ণয় করি সেটাও জানি। তো m1 নির্ণয় করার ক্ষেত্রে আমি যদি বলি তাহলে m1 হচ্ছে সমান মাইনাস বুঝ বাই কোটি, তারপর যদি আমি আসি m2-র ক্ষেত্রে, m2 সমান হচ্ছে কি এই 2 নম্বর সমীকরণের মাইনাস বুঝ বাই কোটি। তো এখন দেখো আমরা যদি এখানে মান বসে দিই তাহলে হচ্ছে কি -a1 b1 সমান হচ্ছে কি -a2 বাই হচ্ছে b2, তাহলে মাইনাস সাথে ক্যান্সেল করতে পারি। আর এখান থেকে আমরা বলতে পারি a1 বাই হচ্ছে a2 = b1 বাই হচ্ছে b2। তাহলে দেখো আমরা এই ফর্মুলার মাধ্যমে হচ্ছে যদি a1 বাই b1 = কি b1 বাই b2 এই যে ফর্মুলাটা পাইলাম, এই ফর্মুলার মাধ্যমে যদি দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হয় তাহলে সেক্ষেত্রে বলবে k এর মান, a এর মান, m এর মান, ঠিক আছে? এই যে দুটো সমীকরণের মধ্যে মনে করো যে একটা দেয়া নাই, একটা সহগের মান দেয়া নাই, মনে করো x এর সাথে যে a1 আছে a1 এর মানটা দেয়া নাই, তো তখন হচ্ছে আমরা এখান থেকে ডাইরেক্টলি আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, ঠিক আছে? এই ফর্মুলাটা ইউজ করলে আমাদের যে উপকারটা হবে সেটা হচ্ছে যে আমরা যখন এটা ইউজ করবো তখন হচ্ছে আমাদের এই কাজগুলো করা লাগবে না, ঠিক আছে? আমরা জাস্ট এই ফর্মুলাটা এখান থেকে ইউজ করে ফেলবো। ওকে, এই হচ্ছে আমাদের টাইপ 4-এর প্রথম যে প্রবলেমটা সেটা। এখন আসো যে 2 নম্বর যে শর্তটা সেটা হচ্ছে কি যে দুটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত। দুইটা আগে দেখছিলাম আমরা হচ্ছে সমান্তরাল হওয়ার শর্ত, এখন হচ্ছে দুটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত। দেখো আমি আগের যে এটা ছিল সেটা লিখেছি a1x + b1y + c1 = 0, a2x + b2y + c2 = 0। তো এই দুইটা সরলরেখা পরস্পর লম্ব কীভাবে হবে? তো লম্ব হওয়ার শর্ত হচ্ছে যে এদের যে ঢালদ্বয় আছে ডালদ্বয়ের গুণফলের মান হবে -1, ডালদের গুণফলের মান হবে কত -1। তাহলে এখন দেখো আমরা অলরেডি ডালের বের করে ফেলছি, ডাল m1 এর মান m2 এর মান, তো আমরা যদি বসাই দিই ডালদের কী হয় -a1 বাই হচ্ছে b1 * কি -a2 বাই হচ্ছে b2 সমান হচ্ছে কত -1, হচ্ছে প্লাস হয়ে যায়, তাই না? তাহলে আমরা বলতে পারি a1 a2 বাই হচ্ছে কি b1 b2 সমান হচ্ছে কত -1। তো এখান থেকে তখন আমরা এটা বলতে পারি যে a1 a2 = কি b1 b2, আর এটা যদি পাশে নিয়ে আসি তাহলে কি হয় a1 a2 + b1 b2 = 0। তাহলে দেখো আমাদের
কাঙ্ক্ষিত যে ফর্মুলাটা সেটা পেয়ে গেছি, a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা দুইটা জিনিস পাইলাম, একটি হচ্ছে দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত, এবং আরেকটা পেলাম দুটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত। অনেক সময় অনেক জায়গার মধ্যে সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই ফর্মুলাটা দিয়ে দিছে যে দুটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত নিচের কোনটি, তখন হচ্ছে এই যে ফর্মুলাটা পুরোটা দিয়ে দিছে। ওকে, তো এটা আমাকে ভালো করে জানতে হবে, এই যে দুইটা ফর্মুলা আমাকে খুব ভালো করে জানতে হবে। ওকে, এখন আমরা দেখব টাইপ 4-এর দুটি ম্যাথ। প্রথম যে ম্যাথটি সেটি হচ্ছে 2x - ky + 3 = 0 এবং 4x - 5y + 7 = 0। এক্ষেত্রে কে এর মান কত হলে রেখা দুটি সমান্তরাল হবে। ঠিক আছে, তো আমরা জানি যে সমান্তরাল তখন হবে যখন হচ্ছে m1 = m2। তো আমরা এই ফর্মুলা ব্যবহার করব না। কেন করব না? কারণ আমাদের সময়কে বাঁচাইতে হবে, এটা আমাদের প্রধান লক্ষ্য। তো আমরা সেক্ষেত্রে জানি হচ্ছে কি a1 হচ্ছে a2 = কি b1 হচ্ছে b2। জাস্ট আমরা এখানে মানটা বসাই দেবো, তাহলে সেক্ষেত্রে সহজে হচ্ছে আমাদের এই কে এর মানটা বেরিয়ে যাবে। তাহলে দেখো a1 এর মান কত? a1 এর মান হচ্ছে 2, a1 এর মান হচ্ছে কত 2, a2 এর মান কত? a2 এর মান হচ্ছে 4 = b1 এর মান হচ্ছে কত -k, আর b2 এর মান হচ্ছে কত -5। তো এখান থেকে দেখো আমরা খুব সহজে মানটা বের করতে পারি, যে মাইনাস ক্যান্সেল করা যায়। তাহলে 4k = 10, তাই না? 4k = 10। তাহলে আমরা k বলতে পারি কি 5/2। এই হচ্ছে আমাদের k এর ভ্যালু। তাহলে আমরা খুব সহজেই এখান থেকে k এর ভ্যালুটা বের করে ফেললাম। ঠিক আছে, অর্থাৎ k এর মান যদি 5/2 হয় তাহলে রেখা দুটি কি পরস্পর সমান্তরাল হবে। ঠিক আছে, তো দেখো আমরা ওই কাজটা করলাম না, যে কাজটা হচ্ছে আমরা জানি যে আমরা যখন থিওরিটিক্যাল করেছিলাম তখন করেছিলাম যে m1 = m2, বাট এখন আমরা খুব সহজেই এই ফর্মুলাটা ইউজ করে এখান থেকে k এর ভ্যালুটা বের করে ফেললাম। এখন আসো যে 2 নম্বর যে ম্যাথটা দেওয়া আছে সেটাতে আসি। 2x - y + 7 = 0 রেখাটি 3x + ay - 5 = 0 রেখার লম্ব হলে a এর ভ্যালু কত? তো লম্ব হওয়ার শর্ত আমরা কি জানি? লম্ব হওয়ার শর্ত আমরা আগে যে জিনিসটা জানতাম সেটা আমরা ইউজ করবো না। কেন ইউজ করবো না? কারণ হচ্ছে সেটা আমরা ইউজ করলে আমাদের অনেক টাইম দরকার। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে a1 a2 + b1 b2 = 0। ঠিক আছে, a1 a2 + b1 b2 = 0, জাস্ট এই ফর্মুলাটা ইউজ করবো। ঠিক আছে, তো এখানে দেখো a1 এর মান কত? a1 এর মান হচ্ছে 2, a2 এর মান কত? a2 এর মান হচ্ছে 3 প্লাস b1 b2 এর মান হচ্ছে কত -1, b2 এর মান কত? b2 এর মান হচ্ছে কি a = 0। ঠিক আছে, তাহলে 6 - a = 0, তাহলে a = কত 6। এই হচ্ছে আমাদের আনসার। তাহলে দেখো আমরা খুব সহজেই হচ্ছে যদি দুটি সরলরেখা পরস্পর লম্ব হয় কিংবা দুটি সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় সেখান থেকে হচ্ছে আমরা তাদের ভ্যালুগুলো বের করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই হচ্ছে আমাদের টাইপ 4-এর ম্যাথমেটিক্স, এবং তার আগে আমরা দেখলাম হচ্ছে তাদের যে সূত্রগুলো। ওকে, আমরা এখন দেখব টাইপ নাম্বার 5। তো টাইপ 5-এর মধ্যে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লম্ব অথবা সমান্তরাল রেখার সমীকরণ। লম্ব অথবা সমান্তরাল রেখার সমীকরণ। তো আমি প্রথমে যেটা নিয়ে কথা বলবো, ধরি যদি আমার একটা সমীকরণ হয় ax + by + c = 0। এই সমীকরণের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে জাস্ট আমরা কিছুই করবো না, শুধুমাত্র কি একটি ধ্রুবকের জায়গায় একটি ধ্রুবক নিয়ে আসবো যা হচ্ছে কে। তো আমরা যদি কে এর মানটা বের করতে পারি তাহলে হচ্ছে আমরা জাস্ট কে এর মানটা বের করে হচ্ছে এখানে বসাই দিলেই হচ্ছে আমরা কে এই সমীকরণের সমাধান পেয়ে যাব। ঠিক আছে, কে এর মানটা আমরা বের করব, বের করে হচ্ছে আমরা এখানে বসাই দেব, তাহলে হচ্ছে কি আমাদের এই সমীকরণের মানটা বেরিয়ে আসবে। তো খুবই সিম্পল। তো আমরা কি করব যে এই ax + by + c = 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করব। শুধুমাত্র এখানে আমরা কি বের করব? একটি কে এর ভ্যালু। তো কে এর ভ্যালু বের করার জন্য আমাদের কি দেওয়া থাকবে? একটি নির্দিষ্ট বিন্দুগামী দেওয়া থাকবে। যেমন আমি যদি বলি যে এই যে একটা দাগ যেখানে দেওয়া আছে যে 3 2 বিন্দুগামী 2x + 3y - 1 = 0 রেখার লম্ব অথবা সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। তো আমরা যদি এটাকে আমার সমান্তরাল সরল রেখার সমীকরণ নির্ণয় করি সেক্ষেত্রে আমরা কি করব? কিছুই করব না। এখানে আমরা কি করব যে 2x + 3y + k = 0। আসলে কে এর ভ্যালুটা কত আসবে? কে এর ভ্যালুটা আসবে যত হচ্ছে তোমার কি যে এই যে এখানে যদি আমরা এই যত বিন্দুগামী এই বিন্দু দিয়ে যদি সিদ্ধ করি তাহলে হচ্ছে কে এর ভ্যালুটা চলে আসবে। তাহলে যদি আমি সেটা করি তাহলে 2 × 3 + 3 × 2 + k = 0। তো আমরা এখানে বলবো 3 × 6 3 × 6 তাই না, 3 × 6 6 12 তাই না, 12 + k = 0 0। তাহলে k = কি -12 k কত -12। তাহলে এই যে এখানে যদি আমরা -12 বসাই দিই তাহলে হচ্ছে কোথায় বসাবো? আমরা যদি এইখানে এই ভ্যালুটা যদি -12 বসাই দিই, সরি এই যে এই জায়গাতে যদি আমি -12 বসাই দিই তাহলে হচ্ছে কি আমাদের
এই ভ্যালুটা চলে আসবে, যে জাস্ট এখানে -12 বসিয়ে দেবো, তাহলে হচ্ছে আমাদের এটার সমীকরণটা চলে আসবে। এখন আসো যে আমরা জাস্ট এই ম্যাথটা যদি বলা হয় লম্বরেখার সমীকরণ নির্ণয় করার জন্য, যদি বলা হয় লম্বরেখার সমীকরণ নির্ণয় করার জন্য, তাহলে আমরা কী করব? তাহলে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে কিছুই করব না। সেক্ষেত্রে আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে যে তাদের যে সহগগুলো আছে সহগের পরিবর্তন হবে। যেমন আমি যদি বলি যে এখানে সহগ এ এক্স, তাহলে এ এক্স আর হচ্ছে প্লাস বি ওয়াই, তাহলে বির সহগটা চলে আসবে এক্সের জায়গায়, এ এর সহগটা চলে যাবে বি এর জায়গায়, ঠিক আছে? তারপর দেখো এর সহগটা এক্সের সহগটা চলে যাবে ওয়ের জায়গায়, আর ওয়ের সহগটা চলে আসবে এক্সের জায়গায়। আর সবসময় মাঝখানে একটা কী বসবে? মাইনাস বসবে। সবসময় মাঝখানে একটা কী বসবে? মাইনাস বসবে। তো মাইনাস বসানোর পরে আমাদের এখানে জাস্ট এখন বের করতে হবে কি কে এর মানটা। তো আমরা কী করবো? এই যে জাস্ট এই সমীকরণের মধ্যে আমরা কী করবো? এই বিন্দুগামী যে বিন্দুগামী এই বিন্দু দিয়ে সিদ্ধ করাবো। তাহলে দেখো আমি যদি এই কথাটা বলি, এটা হচ্ছে কি সমান্তরাল হলে কে এর মান হচ্ছে -12, এটা আমরা দেখলাম। যদি লম্ব হইতো তাহলে মানটা কত হইতো? তাহলে দেখো আমি যদি তাহলে লম্ব হলে কী হইতো? এই এক্সের সহগটা ওয়াইয়ের জায়গায় যেত, ওয়াইয়ের সহগটা এক্সের জায়গায় আসতো, তাহলে 3 আর হচ্ছে কি 2, তাহলে এখানে হলো 3x 2y, মাঝখানে কি একটা মাইনাস বসবে, প্লাস হচ্ছে কে = 0। তো এখানে আমি এটাকে সিদ্ধ করাই, তাহলে 3 × 3 - 2 × 2 প্লাস হচ্ছে কে = 0। তাহলে দেখো 3 থেকে 9 আর 3 × 6, 9 থেকে 6 গেলে থাকে হচ্ছে 3, তাহলে 3 + k = 0 বা k = কত? -3। তো তুমি জাস্ট এই যে এইখানে কোনখানে বসাবা? এই যে এই সমীকরণটার মধ্যে এই যে এখানে যদি বলো 3x - 2y -3 = 0, এটাই হচ্ছে নির্ণয়ের লম্বরেখার সমীকরণ। তাহলে দেখো আমরা যে কনসেপ্টটা দেখলাম সেটি হচ্ছে যে লম্ব অথবা সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয়। সেক্ষেত্রে আমরা কী করব? যদি বলা হয় সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয়, তাহলে আমরা কিছুই করবো না, যা আছে সেটা রেখে দেবো, শুধুমাত্র একটা ধ্রুবক নিয়ে আসবো কে। আর কে এর মানটা কীভাবে পাবো? এই যে বিন্দুগামী হবে সেই বিন্দু দিয়ে এই রেখাটাকে সিদ্ধ করবো, তাহলে হচ্ছে আমাদের কে এর ভ্যালুটা চলে আসবে। তার পরবর্তীতে যদি বলা হয় লম্বরেখার সমীকরণ, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে এক্সের সহগটা যাবে ওয়াইয়ের জায়গায়, ওয়াইয়ের সহগটা আসবে এক্সের জায়গায়, আর মাঝখানে একটি কি বসবে? মাঝখানে একটি মাইনাস চিহ্ন বসাতে হবে, ঠিক আছে? তাহলে সেখানে আমরা হচ্ছে যদি যে বিন্দুগামী থাকবে সেই বিন্দু দিয়ে যদি সিদ্ধ করে, তাহলে হচ্ছে কে এর ভ্যালুটা পেয়ে যাবো। এবং কে এর ভ্যালুটা যদি আমি এই সমীকরণে বসাই দিই, তাহলে হচ্ছে আমরা খুবই সহজেই সমীকরণ নির্ণয় করতে পারবো। তো এই ছিল আমাদের টাইপ নাম্বার 5। তো টাইপ নাম্বার 5 থেকে আমরা জানলাম লম্ব এবং সমান্তরাল রেখার সমীকরণ। এখন আমরা দেখব টাইপ নাম্বার 6। তো টাইপ নাম্বার 6-এর মধ্যে আমি একটা স্পেশাল বিষয় নিয়ে কথা বলবো, এবং এই টাইপের প্রশ্ন অনেক আসছে সমন্বিত কৃষি বিষয় ভর্তি পরীক্ষায়, ঠিক আছে? তো আগের ইয়ারের প্রশ্ন যদি তোমরা দেখো, তাহলে হচ্ছে দেখতে পারবা যে এই টাইপের প্রশ্ন সবথেকে বেশি পরিমাণে আসছে। সেটি হচ্ছে যে দেখো আমি একটা কথা লিখেছি, এক্স অক্ষ থেকে PXY বিন্দুর দূরত্ব y, এক্স অক্ষ হতে PXY বিন্দুর দূরত্ব হচ্ছে y, এবং y অক্ষ থেকে PXY বিন্দুর দূরত্ব হচ্ছে x, ঠিক আছে? এটা কীরকমভাবে? তো আমি যদি দেখো আমি দুইটা রেখা নিয়ে কথা বলি, তাহলে একটা হচ্ছে x অক্ষ রেখা আর একটা হচ্ছে y অক্ষ রেখা। এখন দেখো মনে করো এখানে একটা বিন্দু আছে, সেই বিন্দুর নাম হচ্ছে কি PXY। তাহলে দেখো এটা যদি আমার অক্ষরেখা হয় x অক্ষরেখা, আর যদি এটা যদি হয় আমার y অক্ষরেখা, তাহলে এখানে একটা বিন্দু আছে যে বিন্দুর নাম হচ্ছে কি xy। তাহলে দেখো এই যে x অক্ষ থেকে p বিন্দুর দূরত্ব হচ্ছে y। x অক্ষ থেকে দেখো এখান থেকে আমি যদি বলি x অক্ষ থেকে p বিন্দুর দূরত্ব হচ্ছে কত? y কোটি সমান। তাহলে আমি এটাই বলছি যে x অক্ষ থেকে PXY বিন্দুর দূরত্ব সমান হচ্ছে কি y। আবার যদি আমি বলি y অক্ষ থেকে এই PXY বিন্দুর দূরত্ব হচ্ছে কি x, PXY বিন্দুর দূরত্ব হচ্ছে x। তো আমি এই কথাটাই লিখছি যে এই x অক্ষ থেকে p বিন্দুর দূরত্ব হচ্ছে y, আর y অক্ষ থেকে p বিন্দুর দূরত্ব হচ্ছে কি x। অর্থাৎ x অক্ষ থেকে p বিন্দুর দূরত্ব বা যে কোনো বিন্দুর দূরত্ব সেটা হচ্ছে কি কোটির সমান, আর যদি y অক্ষ থেকে আমি বলি সেটি হচ্ছে কি ভুজের সমান, ঠিক আছে? তাহলে এই যে এখান থেকে আমি দেখলাম যে p বিন্দুর অবস্থানটা x অক্ষ থেকে y দূরত্বে অবস্থিত, আর এখান থেকে যদি আমি বলি y অক্ষ থেকে x দূরত্বে অবস্থিত। এখন আসো তাহলে আমরা এটা দিয়ে কীভাবে অঙ্ক সলভ করব। তো এরকম অঙ্ক হচ্ছে তোমার বইয়ে যে দেওয়া আছে সেই বই থেকে হুবহু কমন চলে আসে, ঠিক আছে? তো হুবহু কমন না আসলে কোনো প্যারা নাই, কারণ হচ্ছে আমরা খুব সহজ এটা করতে পারবো। এখন আসো আমি যদি এই একটা কথা বলি, মনে করো এটা একটা বিন্দু x অক্ষ এবং 2 - 3 বিন্দু হতে 5k বিন্দু দূরত্ব কি সমান হলে k এর মান কত? ঠিক আছে? তো আমরা দেখো এটা একটু করি। তো আমরা কি বললাম যে x অক্ষ থেকে, তাহলে x অক্ষ থেকে 5k বিন্দুর দূরত্ব
সমান হচ্ছে কি মডুলাস অফ কে, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না। আবার যদি আমি বলি যে 2 - 3, ঠিক আছে, বিন্দু হতে এই 5K বিন্দু দূরত্ব, ঠিক আছে, তাহলে আমরা কি বলবো √2 - 5 হোল স্কয়ার প্লাস -3 - K হোল স্কয়ার। তাহলে দেখো আমরা যদি বলি শর্ত মতো আমরা কি বলতে পারি যে এই যে দূরত্বটা পরস্পর কি সমান, তার মানে আমি বলতে পারি কে ইজ ইকুয়াল টু কি, কে ইজ ইকুয়াল টু এখানে আমি দেখো ইচ্ছা করে বলতে পারি যে 2 - 5 হোল স্কয়ার প্লাস -3 - K হোল স্কয়ার, ঠিক আছে। রুট স্কয়ার বর্গ করলে হয়ে যায় কে স্কয়ার ইজ ইকুয়াল টু কি, এখান থেকে থাকে 3, তাহলে 9 প্লাস হচ্ছে এখান থেকে থাকে হচ্ছে স্কয়ার -2ab, তাই না, 2a। আচ্ছা, এখান থেকে একটা ইচ্ছা করলে মাইনাস কমন নেওয়া যায়, হ্যাঁ 9 প্লাস মাইনাস যে কমন নেই তাহলে 3 প্লাস K হোল স্কয়ার, তাই না। তাহলে এটা যদি হয় তাহলে আমরা 9 প্লাস কি 9 প্লাস 6K প্লাস হচ্ছে K স্কয়ার, তাহলে K স্কয়ার সমান আমরা এটা পাইলাম। এখন দেখো তাহলে এই পাশে K স্কয়ার আছে আর এই পাশে কি K স্কয়ার আছে, ক্যান্সেল করা যায়। আচ্ছা 9 × 18, ঠিক আছে, 18 প্লাস 6K প্লাস হচ্ছে K স্কয়ার, তাহলে এটা ক্যান্সেল করলে থাকে কি, থাকে হচ্ছে কি 6K ইজ ইকুয়াল টু -18, তাহলে K ইজ ইকুয়াল টু -3। তাহলে দেখো আমরা এখান থেকে খুব সহজেই K এর মান হচ্ছে বের করতে পারলাম। এখন যদি বলা হয় যে অ অক্ষ থেকে, তখন আমরা কি করতাম যে অ অক্ষ থেকে যে দূরত্ব হইতো তাহলে এটা সমান কত হতো 5, ঠিক আছে। তো এই কনসেপ্টটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর এই কনসেপ্টটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং খুব সহজেই সেখান থেকে অ্যান্সার করা যায়। আর জাস্ট এইটুকু তোমাকে বুঝতে হবে, ঠিক আছে, তোমার বইয়ের মধ্যে যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটি হুবহু দিয়ে দেয়। তো আশা করি টাইপ 6 তোমরা খুব ভালো করে বুঝেছো। এখন আসো টাইপ নাম্বার 7। টাইপ নাম্বার 7-এর মধ্যে আমি লিখেছি বিভক্তিকরণ। ধরো একটি রেখাকে, মনে করি একটি রেখা হচ্ছে, যে রেখা হচ্ছে কি x1 এবং হচ্ছে y1 একটা বিন্দু, এই বিন্দুর নাম হচ্ছে ধরো a বিন্দু, আর এখানে হচ্ছে b বিন্দু, সেটা হচ্ছে কি x2 এবং হচ্ছে y2, ঠিক আছে। এই দুইটা বিন্দুকে অপর একটা বিন্দু ধরো c বিন্দু হচ্ছে কি x3 y3 বিন্দুতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে দেখো ভিতর দিকে বিভক্ত করেছে, কি অনুপাতে বিভক্ত করেছে, এটা হচ্ছে কি এই অনুপাতটা হচ্ছে কি m1 আর এটা হচ্ছে তোমার কি m2। তাহলে দেখো দুইটা বিন্দুকে ax1 y1 ax2 y2 এই দুইটা বিন্দুকে অন্তস্থভাবে বিভক্ত m1:m2 অনুপাতে c বিন্দু বিভক্ত করেছে। এখন যদি বলা হয় অন্তর্বিভক্ত ক্ষেত্রে তাহলে তো সমীকরণটা কি হবে, বা অন্তর্বিভক্ত ক্ষেত্রে যে আমাদের x এর ভ্যালুটা কি হবে, এখানে যে c বিন্দু যে অন্তর্ভুক্ত করেছে, ঠিক আছে, বা এখানে আমি যদি বলি x y, এটা হলে ভালো হয়। তাহলে x y বিন্দুতে যদি তোমার এই m1 আর m2 সাথে বিভক্ত করে, তাহলে আমরা কি করব, এখানে x এর ভ্যালুটা কীভাবে পাবো, দেখো x ইকুয়াল টু, এখানে আমি বলতেছি অন্তর্বিভক্ত ক্ষেত্রে, ঠিক আছে, অন্তর্বিভক্ত ক্ষেত্রে, তাহলে আমরা বলবো x ইকুয়াল টু, দেখো কি দেওয়া আছে m1 m2, ঠিক আছে, কি করেছে অন্তস্থভাবে, তাহলে প্লাস হবে, ঠিক আছে, m1 প্লাস হচ্ছে m2, তাহলে আমি দিয়ে দিলাম উপর নিচে m1 m2। তাহলে এখানে কি হচ্ছে দেখো তো x বলতেছি, তাহলে প্রথমে হবে কি x2 আর এখানে হবে কি x1, আর যদি আমি বলি y এর ক্ষেত্রে তাহলে কি হবে জায়গার মতোই m1 প্লাস m2, এখানে কি লিখবো m1 প্লাস m2, ঠিক আছে, আর এখানে আমরা লিখবো কি y2 y1, ঠিক আছে। তাহলে দেখো আমরা খুব সহজেই পাইলাম যে যদি দুইটি বিন্দুকে কোনো একটি বিন্দু m1:m2 অনুপাতে অন্তর্ভুক্ত করে, সেক্ষেত্রে x এর মান হবে x2 m1 প্লাস m2 x1 বা হচ্ছে কি m1 প্লাস m2, আর এখানে আমরা যদি y এর মানটা হবে y2 m1 প্লাস হচ্ছে কি m2 y1 বা হচ্ছে কি m1 প্লাস m2। এই হচ্ছে তোমার কি অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে তার সূত্র। এখন যদি বলা হয়তো যে না, সে হচ্ছে কি বহির্ভাবে বিভক্ত করেছে, মনে করো এই যে x1 y1 একটা বিন্দু আর b বিন্দু হচ্ছে কি x2 y2, ঠিক আছে, আর এখানে c একটা বিন্দু, সে হচ্ছে কি xy একটা বিন্দু, সে কী করলো, সে করলো এই AB বিন্দুকে m1:m2 অনুপাতে বহুল বিভক্ত করলো, বাহির দিক থেকে বিভক্ত করেছে। তাহলে সেক্ষেত্রে এখানে যে x এর ভ্যালুটা হবে, সেক্ষেত্রে আমরা আগেরটার মধ্যে বলবো m1 m2 কী করেছে, বাহির দিক থেকে করেছে, বাহির হলো হচ্ছে মাইনাস, তাহলে আমরা নিচেও কী দেবো m1 - m2। তাহলে এখানে x এর ক্ষেত্রে আমরা x2 x1
ওয়াইয়ের ক্ষেত্রে আমরা কী করবো সেমভাবে m1 মাইনাস m2 ডিভাইড হচ্ছে কি m1 মাইনাস m2 এখানে হচ্ছে কি y2 হচ্ছে y1। তো এই হচ্ছে আমরা খুব সহজেই যে বিভক্তিকরণের ক্ষেত্রে বহির্বিভক্ত যদি করে তাহলে হচ্ছে আমরা এই সূত্র বলাবো, আর যদি অন্তর্বিভক্ত করে তাহলে হচ্ছে আমরা এই সূত্র করে হচ্ছে কি আমরা ম্যাথমেটিক্স করে ফেলবো। ঠিক আছে, তাহলে এখান থেকে খুব সহজেই করা যায়। জাস্ট আমরা এখানে ভ্যালুটা বসাবো, তাহলে হচ্ছে আমাদের এখানে ম্যাথ বেরিয়ে যাবে। ঠিক আছে, তো আমরা কি বললাম যে x1 y1 x2 y2 is x2 y2 বিন্দু থেকে xy m1:m অনুপাতে যদি কি বহির্বিভক্ত করে, যদি কি করে বহির্বিভক্ত করে, তখন আমরা বলবো হচ্ছে তোমার এই সূত্র ফলাবো। ঠিক আছে, এটা হচ্ছে বহির্বিভক্তকরণ সূত্র। আর এটা যদি তোমার এটা যদি কি করতো অন্তর্বিভক্ত করতো, তাহলে আমরা কি করতাম অন্তর্বিভক্তের ক্ষেত্রে তখন হচ্ছে আমরা এই সূত্র ফলাতাম। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে এখানে হয়ে যেত, ঠিক কিনা? তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি অন্তর্বিভক্ত এবং হচ্ছে কি বহির্বিভক্তকরণের সূত্র। ঠিক আছে, তো আমরা এই সূত্রকে কাজে লাগে আমরা বেশ কয়েকটি অঙ্ক করব। এখন আমি টাইপ 7-এর বিভক্তিকরণের দুটি ম্যাথ দেখব। তো একটি হচ্ছে অন্তর্বিভক্ত আর একটা হচ্ছে বহির্বিভক্তের ক্ষেত্রে কী ধরনের আসতে পারে। তো দেখো একটি অঙ্ক, যে বিন্দু 1,4 এবং 9-12 বিন্দু দ্বয়ের সংযোগকারী রেখাংশকে অন্তস্থভাবে কী করলো অন্তস্থভাবে 3:5 অনুপাতে বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা একদম খুব সহজেই করে ফেলবো। তো আমরা কী করবো, প্রথমেই দেখো x = তার স্থানাঙ্ক যে অন্তস্থ বিভক্ত করছে তার স্থানাঙ্ক বের করার জন্য। তাহলে x = আমরা কী করবো, দেখো প্রথমে আমি কী করবো, যে অনুপাতটা দেওয়া আছে এবং যেভাবে দেওয়া আছে সেভাবে লিখতে হবে। ঠিক আছে, আগে দেওয়া আছে কত 3, তারপর দেওয়া আছে 5। তাহলে কী করছে অন্তস্থভাবে, তাহলে হচ্ছে আমরা কী লিখবো প্লাস লিখবো, আর নিচে কী লিখবো সেমভাবে 3 + 5। তারপর হচ্ছে কি এখানে আমরা x এর ক্ষেত্রে কী করবো x2 x1। তাহলে x2 এর মান কত, x2 এর মান হচ্ছে 9, তাহলে 9 × 3 প্লাস হচ্ছে কি x1 এর মান হচ্ছে কত 1। তাহলে দেখো এখানে মানটা কত আসতেছে 3 × 27 আর হচ্ছে 5, 27 + 32 আর হচ্ছে তোমার এদিকে 5 × 3 = 8, তাহলে হচ্ছে কি 4। এখন এখানে যদি আসো y এর ভ্যালু কত, তাহলে y এর ভ্যালুর জন্য আমরা কি করব সেমভাবে 3 + 5 নিচে লিখব কি 3 + 5, তাহলে হচ্ছে উপরে হচ্ছে কি y2 y1, তাহলে y2 এর ভ্যালু হচ্ছে কত -12 আর এখানে y এর ভ্যালু হচ্ছে কত × 4, তাহলে আমরা বলতে পারি 8। আর এদিকে হচ্ছে কি 3 × 36 থেকে যদি আমার 20 চলে যায় তাহলে থাকে হচ্ছে 16। ঠিক আছে, -16, তাহলে আমাদের বলবো এটাকে 8 × 16 -2। তাহলে আমরা বলতে পারি এই বিন্দুর স্থানাঙ্ক কত, বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত x এর ভ্যালু হচ্ছে 4 - 2। তাহলে দেখো আমরা খুব সহজেই হচ্ছে এখান থেকে ভ্যালুটা বের করতে পারলাম। এখন আসো যদি এটাকে বলা হয় যে A34 এবং B59 বিন্দু দ্বয় 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে তাহলে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো x = তাহলে বহির্বিভক্ত করেছে, তাহলে আমরা কী করবো -3। এখন বলতে পারো যে ভাইয়া এখানে এরপর লিখলে আমি আবার বলি, এই যে এখানে যে অনুপাতটা যেভাবে লেখা আছে সেমভাবে আমরা লিখবো। ঠিক আছে, আর x এর জন্য আমরা কী লিখবো প্রথমে x2 ভ্যালু হচ্ছে কত 5, x2 ভ্যালু হচ্ছে কত 5, আর x1 এর ভ্যালু হচ্ছে 3, আর নিচে তো সেম হবে তাই না। তাহলে এখান থেকে আমরা যখন পাই 5 × 10 9, তাহলে থাকে হচ্ছে 1, নিচে হচ্ছে থাকে হচ্ছে কত -1, তাহলে আমরা বলতে পারি এটা -1। তাহলে y = কী হবে, y হবে কি আগের মতোই 2 - 3 এখন হচ্ছে তুমি y2 এর ভ্যালু কত 9। ঠিক আছে, y1 এর ভ্যালু কত 4, তাহলে দেখো কত আসে 9 × 18 আর হচ্ছে 3 × 4 = 12, 18 থেকে 12 গেলে থাকে হচ্ছে কত 4 তাই না, 18 থেকে 12 গেলে থাকে 6, তাহলে 6 আর এখানে হচ্ছে কত -1, তাহলে আমরা লিখতে পারি -6। এখন যদি স্থানাঙ্ক বলি তাহলে কত -1 -6, এই হচ্ছে তার স্থানাঙ্ক। তাহলে দেখো আমরা যদি এই টাইপ 7-এর মধ্যে বিভক্তকরণের ক্ষেত্রে যদি আমাদের কোনো অঙ্ক আসে তাহলে হচ্ছে আমরা খুব সহজেই এইভাবে সলভ করতে পারবো। এখন আমরা দেখব টাইপ নাম্বার 8। টাইপ নাম্বার 8-এর মধ্যে বিভাজনের অনুপাত। মনে করো যে এখানে দুটি বিন্দু, একটি বিন্দু যদি আমি বলি যে Px1 y1 আর একটি বিন্দু হচ্ছে Q x2 - y2, এই দুটি বিন্দু এই x রেখাকে যে বিন্দু ছেদ করলো সেটা হচ্ছে দেখো এই x রেখাকে মনে করি m আর হচ্ছে কি n অনুপাতে কী করলো বিভক্ত করলো। ঠিক আছে, m আর হচ্ছে কি n অনুপাতে বিভক্ত করলো। এখন দেখো তাহলে যদি আমি বলি যে সে হচ্ছে এই x অক্ষরেখাটা
তাহলে কী করলো বলো তো, এই ওয়াই অক্ষরেখাটাকে কী করলো, এম আর হচ্ছে কি এন অনুপাতে কী করলো, অন্তর্ভুক্ত করলো। এটাই বলা হয়েছে যে এক্স অক্ষ দ্বারা বিভাজন অনুপাত। তাহলে এক্স অক্ষ দ্বারা আমরা কীভাবে বিভাজন অনুপাত করলাম, তাহলে এম বাই এন সমান আমরা কী পাইলাম বলো তো, এই ওয়াই ওয়ান বাই হচ্ছে ওয়াই টু, ওয়াই ওয়ান বাই হচ্ছে ওয়াই টু, ওয়াই ওয়ান বাই হচ্ছে ওয়াই টু। পক্ষান্তরে আমি যদি বলা হয় ওয়াই অক্ষ দ্বারা বিভাজন অনুপাত, তাহলে যদি এই ওয়াই অক্ষ দ্বারা কোনো বিভাজন অনুপাত হয়তো তখন সেটা হবে কি এক্স ওয়ান বাই হচ্ছে এক্স টু, এক্স ওয়ান বাই হচ্ছে এক্স টু। ঠিক আছে, তো এইটুকু জাস্ট মনে রাখো যে এক্স অক্ষ দ্বারা বিভাজন অনুপাত হচ্ছে এক্স ওয়াই ওয়ান বাই হচ্ছে ওয়াই টু, এইভাবে আমরা বলতে পারি। আর অনুরূপভাবে আমরা বলতে পারি কি ওয়াই অক্ষ দ্বারা বিভাজন অনুপাত এক্স ওয়ান বাই হচ্ছে এক্স টু। এখন একটা ম্যাথ সলভ করলে আমরা হচ্ছে এই বিষয়টা আরও ক্লিয়ার হবো। দেখো 2 - 4 ও 3 - 3 6 বিন্দু দুটি সংযোগ রেখাংশকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা যে অনুপাতে বিভক্ত করে তা বের করো। তার আমরা যদি বলা হয় এক্স অক্ষ দ্বারা বিভাজন অনুপাত, তাহলে এক্স অক্ষ দ্বারা বিভাজন অনুপাত আমরা বলবো কি যে ওয়াই ওয়ান বাই হচ্ছে ওয়াই টু। তাহলে আমরা বলবো কি ওয়াই ওয়ান হচ্ছে কত -4 বাই হচ্ছে ওয়াই টু 6। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি 2/3। যেহেতু দূরত্ব কখনো কি ঋণাত্মক হয় না, তাহলে আমরা বলতে পারি কি 2/3 অনুপাতে অন্তর্ভুক্ত করেছে। অনুরূপভাবে যদি ওয়াই অক্ষরেখার ক্ষেত্রে বলি তাহলে হচ্ছে কি -x হচ্ছে সরি এক্স ওয়ান বাই হচ্ছে কি এক্স ওয়ান বাই হচ্ছে কি এক্স টু। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি এই 2/3 অনুপাতে অন্তর্ভুক্ত করেছে। তাহলে দেখো আমরা খুব সহজেই এটা বের করতে পারবো, বিভাজন অনুপাত বের করতে পারবো যদি বলা হয় এক্স অক্ষরেখা দ্বারা বিভাজন অনুপাত অথবা কি ওয়াই অক্ষরেখা দ্বারা বিভাজন অনুপাত। দেখো মোটামুটি অ্যান্সার সেমে আসছে। তাহলে আশা করা যায় এই টাইপ নাম্বার 8 খুব সহজে তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব টাইপ নাম্বার 9। তো টাইপ নাম্বার 9-এর মধ্যে ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক ও বর্গকেন্দ্র নির্ণয়। তো আমরা ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক এবং কি বর্গকেন্দ্র কীভাবে নির্ণয় করবো সেটি হচ্ছে দেখব। তো বেসিক্যালি আমরা এখানে যে বিষয়টা কাজ করবো সেটা হচ্ছে বর্গকেন্দ্র নির্ণয় করবো, এবং বর্গকেন্দ্র যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে হচ্ছে আমরা ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু স্থানাঙ্ক খুব সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে আসো প্রথমে আমরা দেখি যে ত্রিভুজের বর্গকেন্দ্রের স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করা হয়। তো ত্রিভুজের বর্গকেন্দ্রের স্থানাঙ্ক সমান এক্স ইজিক্যাল টু কি তাদের ভুজদের যোগফল ভাগ হচ্ছে 3, আর ওয়াই ইজিক্যাল টু তার কোটিদের যোগফল ভাগ হচ্ছে 3। যেমনটা আমরা করেছিলাম গড় নির্ণয় সেরকমভাবে আমরা হচ্ছে ত্রিভুজের বর্গকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারি। ঠিক আছে, এখন দেখো যদি আমরা একটি উদাহরণ দেখি তাহলে খুব সিম্পল একটা বিষয়। তো এখন যদি মনে করো যে এক্সের ভ্যালু দেওয়া আছে, ওয়াই ভ্যালু দেওয়া আছে, কিন্তু এখানে এক্স ওয়ানের মান আর ওয়াই ওয়ানের মান দেওয়া নাই, অর্থাৎ ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দুর মান দেওয়া নাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা খুব সহজেই বের করতে পারবো। মনে করো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার এবার হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি হচ্ছে কি এক্স টু ওয়াই টু, আর সি হচ্ছে কি এক্স থ্রি ওয়াই থ্রি। আর এদের যে মধ্যবিন্দুগুলো প্রতিটা কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করবে সেটাকে আমরা বলবো বর্গকেন্দ্র। এটা যদি আমরা বলি যে এই বর্গকেন্দ্রটা হচ্ছে ও এক্স ওয়াই। ঠিক আছে, ও এক্স ওয়াই। তাহলে আমাদের বেসিক্যালি এই ও এক্স ওয়াই নির্ণয় করার জন্য এক্স সমান আমরা কী লিখবো এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ডিভাইড বাই হচ্ছে 3, আর ওয়াই সমান আমরা লিখবো ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ডিভাইড বাই হচ্ছে 3। আর এক্ষেত্রে আমাদের যদি এখানে যে কোনো একটা ভ্যালু না দেওয়া থাকে তাহলে হচ্ছে কি আমরা সেখান থেকে খুব সহজেই বের করতে পারবো। তাহলে আসো দুইটা উদাহরণ দেওয়া আছে, তো দুইটা উদাহরণ যদি আমরা খুব ভালোভাবে বুঝি তাহলে হচ্ছে আমরা যে কোনো ধরনের অঙ্ক আসবে এখান থেকে খুব সহজেই করতে পারবো। তো প্রথমে আসো একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, একটি হচ্ছে -5 3, একটি হচ্ছে 5 -5 এবং 0 4। এদের বর্গকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে দেখো বর্গকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি এক্স ইজিক্যাল টু এক্স সমান হচ্ছে কি এক্স যতগুলো আছে সবগুলোর যোগফল, তাই না? তাহলে এখানে হচ্ছে কত একদম চোখ বন্ধ করে লিখে ফেলো -5 + 5 + 0 ডিভাইড বাই হচ্ছে কত 3। ঠিক আছে 3। আর এখানে যদি আমি ওয়াই বলি তাহলে ওয়াই হচ্ছে কি 3 - 5 + 4 ডিভাইড বাই হচ্ছে 3। তাহলে এখানে আসতেছে কত ক্যান্সেল 0/3 সমান হচ্ছে 0। আর এক্ষেত্রে হচ্ছে কত আসে 7 থেকে 5 গেলে থাকে হচ্ছে 2, তাহলে 2/3। তো এই হচ্ছে তাদের বর্গকেন্দ্রের স্থানাঙ্ক, আমরা খুব সহজেই এখান থেকে বের করতে পারলাম। এখন আসো যে আরেকটা অঙ্ক আমরা দেখি, যেখানে হচ্ছে একটি ত্রিভুজের 2টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2 এবং 7, আরেকটি হচ্ছে কি 6 1, আর বর্গকেন্দ্র দেওয়া আছে কত 6 4। হলে শীর্ষবিন্দুর মানে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, তাই না? হলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব। তাহলে সেক্ষেত্রে বের করার জন্য আমরা দেখো এই যে বর্গকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এক্স এর মান কত দেওয়া আছে 6, তাহলে 6 ইকুয়াল টু কি আমরা বলতে পারবো তৃতীয়টা হচ্ছে এক্স, তাহলে এক্স প্লাস এই 2 প্লাস হচ্ছে কি 6 ডিভাইড বাই হচ্ছে 3। আর এক্ষেত্রে যদি আমি বলি
যে 4, কারণ ওয়াই এর মান কত দেওয়া আছে 4 সমান দেওয়া আছে, তাহলে ওয়াই কি ওটা ধরি তৃতীয় বিন্দু শীর্ষ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে কি y1 হচ্ছে 7 প্লাস হচ্ছে কি 1 ডিভাইড বাই হচ্ছে 3। তাহলে এখানে আমরা সমাধান করলে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের এই তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তো এরকমভাবে যদি কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এবং বর্গকেন্দ্র নির্ণয় করতে বলে তাহলে হচ্ছে আমরা বেসিক্যালি এই ফর্মুলাটিকে আদর্শ ধরে তারপর হচ্ছে এখানে মান বসিয়ে হচ্ছে আমরা এখান থেকে বর্গকেন্দ্রের স্থানাঙ্ক পাবো, অথবা যে কোনো একটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলে সেটা আমরা খুব সহজেই বের করতে পারবো। টাইপ নাম্বার 10, এই টাইপ নাম্বার 10 এর মধ্যে আমরা দেখব ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। আরেকটি জিনিস আমরা দেখব সেক্ষেত্রে হচ্ছে কখন হচ্ছে সমরেখ হয় কিংবা হচ্ছে তিনটি বিন্দু কখন একই রেখায় অবস্থান করে বা হচ্ছে একই তলে অবস্থান করে। তো দেখো মনে করো x1 y1 x2 y2 x3 y3 বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল সমান হাফ অফ x1 y1 x2 y2 x3 y3, আর এই ক্ষেত্রে আমরা কী দিয়ে দেবো 1 দিয়ে দেবো। যদি আমরা এটা বিস্তার করি তাহলে আমরা যেটা পাবো সেটি হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, এখন যদি কোনো কারণে এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে কত 0 হয়, 0, তখন হচ্ছে বিন্দু তিনটি কী হবে সমরেখ হবে। তো আমরা ইচ্ছে করলে সমরেখ এভাবে নির্ণয় করতে পারি যে x1 y1 1 x2 y2 1 x3 y3 0, ঠিক আছে, 0। তো সেক্ষেত্রে যদি বলা হয় যে এখানে যে কোনো একটা বিন্দুর মান যদি বের করতে বলে তাহলে হচ্ছে আমরা সহজেই বের করতে পারবো। আচ্ছা ওকে, এখন কথা হচ্ছে যে এছাড়াও আমরা হচ্ছে সমরেখ যদি হয় তখন হচ্ছে আমরা এই সূত্র দিয়েও বের করতে পারি। সমরেখর ক্ষেত্রে সমরেখ বা একই তলে, ঠিক আছে, বা একই রেখায় যদি বলে তখন হচ্ছে আমরা বিন্দু ত্রয়ের ঢাল কী হবে সমান হবে, বিন্দু ত্রয়ের ঢাল কী হবে, বিন্দু ত্রয়ের ঢাল কী হবে, বিন্দু ত্রয়ের ঢাল হবে কি সমান, ঢাল সমান হবে। অর্থাৎ আমরা বলতে পারি কি ঢাল সমান আমরা দেখে নিই y1 মাইনাস y2 x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y2 মাইনাস y3 x2 মাইনাস x3। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা কোনো একটা তিনটি বিন্দুর ঢাল বের করতে পারি। ঠিক আছে, ঢাল বের করে হচ্ছে কি এটা কি এখান থেকে যে কোনো একটা বিন্দুর মান আমরা বের করতে পারি, অথবা এখানে দেওয়া থাকবে যে এখানে মনে করো যে x1 y1 এখানে দেওয়া থাকলে মনে করো যে k3 বা k4, তো বলবে যে এই বিন্দু তিনটা যদি সমরেখ হয় তাহলে k এর ভ্যালু কত। ঠিক আছে, ওটা আমরা দেখব। তো এখন আসো যে এরকমভাবে আমরা ইচ্ছে করলে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল খুব সহজে বের করতে পারি। ঠিক আছে, খুব সহজে বের করতে পারি। তাহলে দেখো এখানে একটা বলা আছে যে যদি কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুসমূহ -1 -2 2 5 3 10 হলে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা ক্ষেত্রফল সমান আমরা কি জানি হাফ অফ আমরা বসাবো -1 -2 1, তারপরে বসাবো হচ্ছে 2 5 1, তারপর বসাবো 3 10 0, সরি 3 10 1। তো এখন যদি আমরা ওই যে আগের মতো করে যদি বিস্তার করে করতে পারি তাহলে হচ্ছে হাফ নিলাম, হচ্ছে হাফ তো এখানে ছিল থাকুক সমস্যা নাই। এখন হচ্ছে কী করবো আমরা বলো তো, এখন হচ্ছে ফার্স্ট অফ অল আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। এখন এই যে এটা -1কে নিব, -1কে নিলে এটা সারি এটা কলাম বাদ যাবে, তাহলে 5 কি 5 -10, তাই না। তারপর নিব হচ্ছে কি মাইনাস হচ্ছে +2 নিলাম, নিলে এটা সারি এটা কলাম বাদ যাবে, 2 কে 2 -3 কে 3। তারপরে যদি আমি বলি যে +1, তো +1 ক্ষেত্রে আমরা কী করবো এটা বাদ মানে এটা করলাম, এটা সারি বাদ যাবে, তাহলে 10 × 20 -15। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে হাফ অফ, এখন আমরা বের করি, তো 5 থাকে হচ্ছে প্লাস হয়ে যাবে +5 প্লাস এখান থেকে হচ্ছে কত -1, তাহলে -2 হয়ে যাবে, আর এখানে থাকে হচ্ছে প্লাস হচ্ছে 5, তো এটা গেলে কাটা থাকে কত, অ্যান্সার হচ্ছে -1, তাই না, কারণ -1/2 × -2 মানে কি -1। তাহলে দেখো এখান থেকে আমরা খুব সহজেই এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের সরলরেখা থেকে সরলরেখা নিয়ে কথাবার্তা। তো আমরা যদি এই কয়েকটা বিষয় নিয়ে আমরা যদি খুব বেশি ভালোভাবে জানি তাহলে আশা করা যায় আমাদের সরলরেখা নিয়ে আর কোনো সমস্যা হবে না। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবা, আমি হচ্ছে চেষ্টা করব তোমাদের প্রবলেমটা সলভ করার জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।